মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। আমাদের আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বন্যপ্রাণী হত্যা একটি দণ্ডনীয় অপরাধ। শুধুমাত্র প্লট তৈরির খাতিরেই লেখক এই পরিবেশ সৃষ্টি করেছেন। টিম সানডে সাসপেন্স কোনোভাবেই বন্যপ্রাণী হত্যা বা বন্যপ্রাণীকে বন্দী করার সমর্থন করে না এবং সর্বতোভাবে বন্যপ্রাণীর সংরক্ষণের পক্ষে। নমস্কার, আমি ইন্দ্রাণী। 2010 সালের এপ্রিল মাসে সানডে সাসপেন্সে আমরা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পটি আপনাকে শুনিয়েছিলাম। বাংলা সাহিত্যের সেরা একটি ছোট গল্প টোপ। আজ এত বছর পর আপনি শুনবেন সেই ধারার আরও একটি গল্প, যাকে আমরা অনেক সময় বীভৎস রস বলে থাকি। গল্পটিতে শিশুদের ওপর নির্যাতন, বন্যপ্রাণীর ওপর অত্যাচার এই ধরনের বিষয়ের উল্লেখ আছে, যা আইনত দণ্ডনীয় অপরাধ তো বটেই, শুনতেও আপনার ডিস্টার্বিং লাগতে পারে। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ব্যতিক্রমী লেখার মধ্যে এটি একটা, যেখানে লেখক সমাজের এই অন্ধকার দিকের উপর আলোকপাত করেছেন। তাই আগেই বলে রাখা ভালো, গল্পটি প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্তমনস্কদের জন্য। আসুন শুনি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত উন্মেষ। বাগানের মধ্যে চলতে চলতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়ালেন তিনি। সমস্ত মুখখানা খুশির আলোয় তাঁর ঝলমল করে উঠেছে। এই তো এতদিন পরে তবে ফুল ফুটেছে। কৌতূহলী হয়ে হাত দিতেই চমকে সরে এলেন নৃপেন রায়। হাতে লাগলো কাঁটার তীক্ষ্ণ খোঁচা, জ্বালা করতে লাগলো। তাকিয়ে দেখলেন মধ্যমার উপরে এসে জমেছে এক বিন্দু রক্ত। নিজের রক্ত কতবার দেখেছেন, তবু এই একটি বিন্দুকে কেমন বিস্ময়কর বলে মনে হলো তাঁর। নৃপেন রায় ভ্রকুঞ্চিত করে তাকিয়ে রইলেন। এই রক্তে বিষ আছে, বিষ আছে তার নিজের অপরাধের। অসম্ভব। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প উন্মেষ। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918 সালের 4 ফেব্রুয়ারি। পিতৃদত্ত নাম তারকনাথ। নারায়ণ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। 1941 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে প্রথম হয়ে MA পাশ করেন। নিজেও করেছেন অধ্যাপনা। তার অন্যতম কৃতি ছাত্রের নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। ছাত্রাবস্থায় কবিতা লিখে সাহিত্য রচনা শুরু। তার উল্লেখযোগ্য রচনার মধ্যে রয়েছে উপনিবেশ, শিলালিপি, লালমাটি, বিতংশ, সুনন্দ জার্নাল এবং অতি অবশ্যই টেনিদার গল্প ও উপন্যাস। শুধু বীভৎস রস সৃষ্টিতেই নয়, বাংলা ছোট গল্পে তিনি এমন এক মাত্রা যোগ করেছিলেন যা অনায়াসে দেশকালের গণ্ডি পেরিয়ে বিশ্বজনীন হয়ে উঠেছিল। তিনি প্রয়াত হন 1970 সালের 8ই নভেম্বর। আজকের গল্প উন্মেষ পাঠ করবেন বিশিষ্ট নাট্যকার, পরিচালক এবং অভিনেতা শ্রীচন্দন সেন। শুরু হচ্ছে উন্মেষ। বড় রাস্তার মোড়ের কাছে একটা শোরগোল উঠল। 2-4 জন পথে নেমে এলো। কিছু লোক সার দিয়ে দাঁড়িয়ে গেল দুধারে, যেমন করে দাঁড়ায় প্রসেশন যাওয়ার সময়। যারা নামলো না, তারা বকের মতো গলা বাড়িয়ে দিলে বারান্দা থেকে। ব্যাপার আর কিছু নয়, নৃপেন রায় আসছেন। কে নৃপেন রায়? দেশনেতা নন, রাজা মহারাজা নন, সিনেমার অভিনেতাও নন, কোনো আশ্রমে টাশ্রমে মোটা টাকাও দান করে বসেননি। তবু তাঁর সম্পর্কে লোকের সীমাহীন কৌতূহল। কেন যে কৌতূহল, তার জবাব পাওয়া গেল যখন তিনি বাঁক ঘুরে সামনে এসে পৌঁছালেন। 6 হাতের মতো লম্বা,
মাথায় এক রাশ কোঁকড়ানো বাবরি চুল, সম্প্রতি বিপর্যস্ত। লম্বাটে মুখের কৌণিক হাড়গুলোতে অনেক ডাম্বেল কষা মুগুর ভাজার কাঠিন্য। ঢালের মতন চওড়া বুক, আজানুলম্বিত পেশল হাত দুখানিকে মহাবাহু ছাড়া আর কোনো সংজ্ঞা দেওয়া যায় না। পদ্মপলাশ বিস্তৃত চোখ, এবং সে চোখ পলাশ ফুলের মতোই আরক্তিম। পরনে ব্রিচেস, কাঁধে ঝোলানো দুটো বন্দুক। ভয়ঙ্কর মানুষটাকে তা আরো বিভৎস করে তুলেছে। কিন্তু তিনি একা নন, তাঁর সঙ্গে একটা মেয়েও আছে। তাঁরই মেয়ে, তার আকর্ষণও কম নয়। বছর 12 মেয়ে, বব ছাঁটা ধূলিরুক্ষ চুল, খাকি রঙা সালোয়ারের ওপর একটি খাকি শার্ট পরা। মেয়েটির গলায় টোটার মালা। শুধু টোটা নয়, আর এক ছড়া মালাও আছে। তাতে ঝুলছে রক্তমাখা গোটা 5 স্নাইপ এবং এক জোড়া চায়না ডাক। মেয়েটির জামার এখানে ওখানে সে রক্তের ছাপ লেগেছে, যেন ভৈরবীর মূর্তি। সব মিলিয়ে দৃশ্যটাকে ভয়ানক বললেও কম বলা হয়। পৈশাচিক। ভিড়ের মধ্যে থেকে কে একজন মন্তব্য ছুঁড়ে দিলে একটা, আরে দেখেছো কাণ্ড, এই মেয়েটাকেও কি বানিয়ে তুলেছে? লোকটা একেবারে অমানুষ। যা বলেছ, জিনিসটা মানুষ নিশ্চয়ই নয়, রাক্ষস। বাপ মেয়ে কথাগুলো কেউ শুনতে পেলেন কিনা বোঝা গেল না। শুনলেও ভ্রুক্ষেপ করলেন না নৃপেন রায়। জীবনে করেনও নি কোনোদিন। মাথার ওপর উঠে আসা দুপুরের সূর্যের কড়া রোদে দুজনে সোজা চলে গেলেন। দুজনেই বুট পরা। শুধু বহু দূর থেকেও সেই দুজোড়া বুটের অস্পষ্ট হয়ে আসা মচমচানি শোনা যেতে লাগল। শহরের একটেরে নৃপেন রায়ের বাড়ি। সামনে একখানা মাঝারি ধরনের বাগান, তাতে একটি গন্ধরাজ, একটি ম্যাগনোলিয়া এবং 2টি শিউলি। এক পাশে বহু পুরানো একটি আম গাছ, তাতে আজকাল আর ফল ধরে না। বসন্তের হাওয়ায় কয়েকটি জীর্ণ মুকুল দেখা দিয়েই ঝরে যায় বিবর্ণ জীর্ণতায়। একদিকে বেশ পুরু একটি কেয়া ঝোপ। বাড়ির গায়ে কেয়া বন কোনো গৃহস্থের ভালো লাগার কথা নয়। বর্ষায় ফুল ফুটলে তার পাগল করা গন্ধে নাকি আনাগোনা শুরু হয় গোখরো সাপের। কিন্তু ওসব কোনো কুসংস্কার নেই নৃপেন রায়ের। আর এছাড়া বাগানের সবচেয়ে বিশেষত্ব হল সযত্ন রোপিত নানা জাতের ক্যাকটাস। ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে এদের সংগ্রহ করা হয়েছে। বেশিরভাগই তীক্ষ্ণ কাঁটায় আকীর্ণ। নানা বিচিত্র ধরনের ফুল ফোটে তাতে। শিকার আর ক্যাকটাসের পরিচর্যা, এই হল নৃপেন রায়ের প্রধান বসন। বাড়িটা বড়, কিন্তু এখন শ্রীহীন। প্রায় 1050 টাকা আর চা বাগানের মোটা রকমের শেয়ার রেখে বাপ চোখ বুজেছিলেন। আন্তরিক নিষ্ঠার সঙ্গে ওই 50,000 টাকা কয়েকটি বছরের মধ্যেই উড়িয়ে দিয়েছেন নৃপেন রায়। এখন সংসার চলে বাঁধা মাইনের মতো শেয়ারের একটা নিয়মিত আয়। তারও পরিমাণ উপেক্ষার নয়। খুশি মতো আর অপচয় করা চলে না বটে, কিন্তু রুচি মাফিক অপব্যয় বাধা নেই এখনো। সেই অপব্যয়টা চলে শিকার আর বিলাতি মদের রন্ধ্রপথে। নৃপেন আর তাঁর মেয়ে গৌরী, এই দুজনকে নিয়েই সংসার। একটা বুড়ো চাকর আছে বাপের আমলের, চোখে অল্প অল্প ছানি পড়েছে, কানেও কম শোনে। সংসারের ঝক্কিটা পোহাতে হয় তাকেই। গৌরীর বছর 2 বয়সের সময় নৃপেন রায়ের স্ত্রী স্বামীর 38 বোরের রিভলভারটা দিয়ে আত্মহত্যা করেছিলেন। সেই থেকে ওদিকটাতে নিশ্চিন্ত হয়েছেন নৃপেন রায়। তারপরে আর বিয়ে করেননি। মেয়েদের তিনি সহ্য করতে পারেন না। বাইরের ঘরে ঢুকে একটা সোফার ওপর বন্দুক দুটোকে নামিয়ে রাখলেন। তারপর বুট শুদ্ধ পা দুটোকে তুলেই এলিয়ে পড়লেন একটা কাউচে। পাখি আর টোটার মালা গলায় নিয়ে গৌরী তখনও সামনে দাঁড়িয়ে আছে, যেন কি করতে হবে জানে না। বাপের আদেশের অপেক্ষা করছে সে। পাখাটা খুলে দে তো গৌরী, আর ওগুলো নামিয়ে রাখ মেঝেতে। গৌরী তাই করল। আয়,
বস আমার কাছে। নৃপেন রায় ডাকলেন। গলার স্বরে মেশাতে চাইলেন স্নেহের নমনীয় আমেজ। সে স্বরে স্নেহ ফুটল কিনা বোঝা গেল না, কিন্তু গৌরী যেন আশ্বস্ত বোধ করলো একটু। একটা টুল টেনে নিয়ে নীরবে বাপের পাশে এসে বসল। আজ খুব কষ্ট হয়েছে না রে? আবার সস্নেহ স্বরে জানতে চাইলেন নৃপেন রায়। হ্যাঁ বাবা। মিষ্টি ক্লান্ত গলার আওয়াজ। এতক্ষণ পরে মেয়েটিকে যেন দেখতে পাওয়া গেল ভালো করে। অলঞ্জির মতো বব করা রুক্ষ চুলের পটভূমিতেও শান্ত কমনীয় একখানা মুখ, গভীর কালো চোখের তারায় ব্যথিত শঙ্কা। বাইরের পোশাকের সঙ্গে যেন কোনো মিল নেই তার মনের চেহারায়। আরও একটু লক্ষ্য করলে চোখে পড়ে তার মুখে কোথাও যেন ভাবের স্পষ্ট আভাস নেই, কেমন প্রাণহীন, একটা জন্তুর মতো প্রাকৃতিক ভয়, প্রাকৃতিক দুঃখানুভূতি। কোনো ডাক্তার দেখলে প্রথম দৃষ্টিতেই বলে দেবে মেয়েটা হাবা। তার শিশুর মতো অপরিণত চেতনা চিরকাল নীহারিকায় বাষ্পাচ্ছন্ন হয়ে থাকবে, কোনোদিন অভিজ্ঞতার কঠিন আকৃতি বন্ধনে পূর্ণ হয়ে উঠবে না। প্রথম দিকে একবার ডাক্তার দেখানো হয়েছিল অবশ্য। পরীক্ষা করে ডাক্তার শুধু মাথা নেড়েছিলেন বার কয়েক। তারপর ধিক্কার ভরা চোখে নৃপেন রায়ের দিকে তাকিয়ে বলেছিলেন, আপনার পাপেরইও প্রায়শ্চিত্ত করছে, এর কোনো ওষুধ নেই। তার মানে? মানে এখনো জানতে চান? জন্মের আগেই ওর সমস্ত জীবনকে আপনি নষ্ট করে রেখেছেন। আজ আর ওর ভালো করবার চেষ্টা বৃথা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়েছিলেন নৃপেন রায়। নিষ্পন্দ হয়ে থেমে গিয়েছিল মুখের সমুদ্রত কঠিন হাড়ের সঙ্গে জড়ানো মাংসপেশিগুলো। শক্ত থাবায় চেয়ারের হাতলটাকে ধরেছিলেন মুঠো করে। জানেন আপনি কি বলছেন? ডাক্তার ভয় পাননি। স্থিতপ্রজ্ঞের গাম্ভীর্য নিয়ে চশমাটা রুমালে মুছতে মুছতে বলেছিলেন, জানি, যদি বিশ্বাস না করেন আপনার আর আপনার মেয়ের ব্লাড দিয়ে যান। কাল টেস্টের রিপোর্ট পাঠিয়ে দেব, তা থেকেই আশা করি সব বুঝতে পারবেন। জীবনে এই প্রথম থমকে গিয়েছিলেন নৃপেন রায়, যেন কুঁকড়ে গিয়েছিলেন। শিথিল হয়ে গিয়েছিল মুখের পেশিগুলো, মুঠিটা ঢিলে হয়ে এসেছিল চেয়ারের গায়ে। আর দাঁড়াননি। তারপর ডাক্তারের টেবিলের ওপর প্রায় ছুঁড়ে দিয়েছিলেন ফিয়ের টাকাগুলো। মেয়ের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে বলেছিলেন, চল। কিন্তু আর চিকিৎসা হয়নি গৌরী। চিকিৎসা করেও কোনো লাভ হবে না, একথা বুঝতে পেরেছিলেন নৃপেন রায়। কিছুদিন একটা গভীর অপরাধ বোধ তাঁকে আচ্ছন্ন করে রাখল। তারপর ক্রমশ নিজের মধ্যেই একটা জোর খুঁজে পেলেন তিনি। অন্যায় যদি তাঁর হয়ে থাকে তবে তার প্রতিকারের দায়িত্ব তাঁরই হাতে। গৌরীকে তিনি জাগিয়ে তুলবেন, চেতনার আলো ছড়িয়ে দেবেন তার অন্ধকার মনের প্রান্তে প্রান্তে। প্রাণ যদি না পায়, অন্তত অন্য দিক থেকে সজাগ করে তুলবেন একটার পর একটা নিষ্ঠুর হিংসার খোঁচা দিয়ে। হিংসা, তাই বটে। কি বিরাট, কি প্রচন্ড শক্তি! রয়্যাল বেঙ্গল টাইগার যখন তাকে সামনাসামনি চার্জ করেছে, তখন সে শক্তির বিদ্যুৎ ঝলক টের পেয়েছেন রক্তের মধ্যে। শালবনের ভেতরে মাতলা হাতি শিকার করতে গিয়ে সেই শক্তির উৎক্ষেপে দুলে উঠেছে তাঁর হৃৎপিণ্ড। সেই শক্তি, সেই হিংসা। জীবনের নৃপেন রায় তার চেয়ে কোনো বড় জিনিসের কথা ভাবতেও পারেননি। গৌরী জাগুক, কেটে যাক তার চৈতন্যের ওপর থেকে এই কুয়াশার আবরণ। তারপর ডাক্তারকে তিনি দেখে নেবেন। আজও অস্পষ্টভাবে তাঁর মাথার মধ্যে যেন ঘুরে যাচ্ছিল এই চিন্তাটাই। আধবোজা চোখে গৌরীর দিকে তিনি তাকিয়ে রইলেন আবিষ্টের মতো। হাঁস দুটো আজ বড় ভুগিয়েছে না? হ্যাঁ বাবা।
শিকারে যেতে তোর ভালো লাগে না? লাগে। কষ্ট হয় না? হয়। গৌরী জানলার বাইরে আম গাছটার দিকে দৃষ্টি মেলে দিলে। অনেক কাটা আর বড্ড রোদ, হাঁটতে পারা যায় না। ওইটুকু কষ্ট না করলে শিকারী হতে পারে কেউ? উৎসাহে নৃপেন রায় দৃষ্টিটা সম্পূর্ণ মুক্ত করে ধরলেন। শিকার কি আর ধরা দেয় অত সহজে? অনেক পরিশ্রম করতে হয়, অনেক রোদ কাঁটা সইতে হয়। একবার নেশা ধরলে দেখবি দুনিয়ার আর সব একেবারেই ভুলিয়ে দেবে। কিন্তু পাখি মেরে কি হয় বাবা? গৌরীর নিষ্প্রাণ চোখে একটা জান্তব বেদনা পরিস্ফুট হয়ে উঠল। কেমন সুন্দর দেখতে, আর কি মিষ্টি করে ডাকে। হঠাৎ একটা খোঁচা খেলেন নৃপেন রায়। চমকে উঠলেন কিসের অশুভ সংকেতে। উল্টো সুর বলছে গৌরীর গলা। এমন কথা তো ছিল না, এমন হওয়া তো উচিত নয়। কাউচের ওপর উঠে বসলেন তিনি। মানসিক অধৈর্যে বুট পরা পা দুটোকে সশব্দে নামিয়ে আনলেন মেঝের ওপর। স্বগতোক্তির মতন পুনরাবৃত্তি করলেন গৌরীর কথা দুটোর। খুব সুন্দর দেখতে না? খুব মিষ্টি করে ডাকে কেমন? হকচকিয়ে গেল গৌরী। নিহারিকার মতো অস্বচ্ছ মনের ধোঁয়াটে পর্দায় জান্তব ভীতির পূর্বাভাস পড়েছে। চাপা উৎকণ্ঠায় গৌরী বললে, হ্যাঁ বাবা। নৃপেন রায় বিশ্রীভাবে ভেঙচে উঠলেন একটা। ইচ্ছে করল থাবার মতো তার প্রচন্ড মুঠিটা সজোরে বসিয়ে দেন মেয়েটার মাথার উপর। হ্যাঁ বাবা, আর খেতে কেমন লাগে? কেমন লাগে নরম তুলতুলে মাংসগুলো? বিকৃত গলায় তিনি একটা তিক্ত প্রশ্ন ছুঁড়ে দিলেন। চাবুকের আওয়াজের মতন যেন বাতাসে কেটে গেল কথাটা। সভয়ে গৌরী চুপ করে রইল কিছুক্ষণ। কি কথা কইছিস না যে? পায়ের নিচে একটা কিছু থেঁতলে নিশ্চিহ্ন করে দিচ্ছেন এমনই ভঙ্গিতে বুট জোড়া মেঝেতে ঠুকলেন নৃপেন রায়। প্রায় নিঃশব্দে জবাব এলো গৌরীর, খেতে ভালোই লাগে বাবা। খেতে যা ভালো লাগে তা মারতেও মন্দ লাগা উচিত নয়। হিপনোটাইজ করবার মতো একটা নির্নিমেষ খরতা জ্বলতে লাগলো নৃপেন রায়ের চোখে। যা, পাখিগুলোর পালক ছাড়িয়ে কেটে কুটে তৈরি করে রাখে যা। আমি? ব্যথিত বিস্ময়ে গৌরী বললে, আমি তো কখনো করি না বাবা, ওসব তো বৃন্দাবন করে। না, আজ থেকে বৃন্দাবন আর করবে না, তোকেই করতে হবে। নৃপেন রায়ের সমস্ত মুখখানা মুছে গিয়ে গৌরীর দৃষ্টির সামনে প্রত্যক্ষ হয়ে রইল শুধু দুটো আগ্নেয় চোখ। তুই করবি এরপর থেকে, যা। কলের পুতুলের মতো উঠে পড়ল গৌরী। তারপর পিঠের ওপর বাপের প্রখর দৃষ্টির উত্তাপ অনুভব করতে করতে তাড়া খাওয়া একটা জানোয়ারের মতো পাখিগুলোকে তুলে নিয়ে ছুটে পালালো। লাল হয়ে আসা শেষ রোদে বাগানের মধ্যে পায়চারি করছিলেন নৃপেন রায়। অদ্ভুত কৌতুকের সঙ্গে লক্ষ্য করছিলেন সূর্য ডোবার আগেই কোথা থেকে বেরিয়ে পড়েছে একটা পাহাড়ি মথ, বেশ বড় আকারের, প্রায় 5 ইঞ্চি করে ফিকে নীলের ওপর সাদা ডোরা কাটা ডানা। মথটা ঘুরে ঘুরে কেয়া পাতার ওপর বসবার চেষ্টা করছে, কিন্তু তারপরেই তীক্ষ্ণ ধার কাঁটার ঘায়ে উড়ে যাচ্ছে সেখান থেকে। সুন্দর পাখা, খাসা রং, কিন্তু নির্বোধটা জানে না এই কেয়া কাঁটার ঝাড়ে রঙিন পাখনা নিয়ে বসবার মতো জায়গা নেই কোথাও। হঠাৎ একটা অমানসিক আনন্দে নৃপেন রায় থাবা দিয়ে ধরলে মথটাকে। মুঠির মধ্যে পড়তে না পড়তে সেটা পিষ্ট হয়ে গেল। হাতের তালুতে পরাগের মতো জড়িয়ে রইল একরা সাদা কুঁড়ো। ফুলের পাপড়ি ছেঁড়ার মতো করে ভোরের আকাশে নীলিমার বুকের ওপর প্রথম সূর্যের আলো পড়ার মতো শুভ্রতায় রেখায়িত পাখা দুটোকে তিনি নখের ডগায় টুকরো টুকরো করতে লাগলেন। বেশ লাগে ছিঁড়তে, অদ্ভুত সূক্ষ্ম, আশ্চর্য নরম।
কিন্তু কেয়া গাছের একটি পাতাও অমন করে ছেঁড়া যাবে না। সে চেষ্টা করতে গেলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে হাতের চামড়া, ভেসে যাবে রক্তের ধারায়। বাগানের মধ্যে চলতে চলতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়ালেন তিনি। সমস্ত মুখখানা খুশির আলোয় তাঁর ঝলমল করে উঠেছে। এই তো এতদিন পরে তবে ফুল ফুটেছে। রাজপুতানা থেকে আনা মরুভূমির বালিতে বেঁচে থাকা এই ক্যাকটাস, কেয়ার চাইতেও বড় বড় খড়মুখ কাটা। এদের ভীষণতার এইটুকুই মাত্র পরিচয় নয়, এই ক্যাকটাসগুলোর আশেপাশে থাকে এক জাতের ছোট ছোট বেলে সাপ। যেমন দ্রুত তেমনি অব্যর্থ তাদের বিষ। এই বিষ কন্যারা যৌবন এসেছে, ফুল ফুটেছে এর গায়ে। একটি মাত্র ফুল, মাঝারি ধরনের, আনারসের মতন চেহারা, হরিদ্রাভ বর্ণে হালকা হালকা লালের ছোপ। কৌতূহলী হয়ে তার গায়ে হাত দিতেই চমকে সরে এলেন নৃপেন রায়। হাতে লাগলো কাঁটার তীক্ষ্ণ খোঁচা, জ্বালা করতে লাগলো। তাকিয়ে দেখলেন মধ্যমার উপরে এসে জমেছে এক বিন্দু রক্ত। নিজের রক্ত কতবার দেখেছেন, তবু এই একটি বিন্দুকে কেমন বিস্ময়কর বলে মনে হলো তাঁর। আশ্চর্য স্বচ্ছ আর নির্মল দেখালো তাঁর রং। নৃপেন রায় ভ্রকুঞ্চিত করে তাকিয়ে রইলেন। এই রক্তে বিষ আছে, বিষ আছে তার নিজের অপরাধের। অসম্ভব। হঠাৎ কান দুটো সতর্ক করে তিনি দাঁড়িয়ে গেলেন। গানের সুর, গৌরী গান গাইছে। আঙুলে ক্যাকটাসের বিষাক্ত জ্বালা নিয়ে অস্থির পায়ে ঘরের দিকে এগোলেন নৃপেন রায়। বাইরের ঘরে একটা জানলার পাশে বসে বুড়ো আম গাছটার দিকে তন্ময় হয়ে তাকিয়ে আছে গৌরী। কোলের ওপর তার দুটি সদ্য ফোটা গন্ধরাজ। নিজের মনেই কি একটা গানের সুর সে গুনগুন করে চলেছে। গৌরী! তীক্ষ্ণ গলায় তিনি ডাকলেন। বিদ্যুৎ পেকে গৌরী দাঁড়িয়ে পড়ল। মাটিতে পড়ল কোলের ওপর রাখা গন্ধরাজ দুটো। কি দেখছেনি? দুটো ঘুঘু বাবা, কি সুন্দর ডাকছে। গৌরীর গলায় একটা আনন্দিত কৌতূহলের আমেজ, কিন্তু তাতে কোনো চেতন সত্তার বোধের চিহ্ন নেই। একটা প্রাকৃতিক অনুভূতি। নদীর নীল জলের আয়নায় নিজের ছায়া দেখে অর্থহীন আনন্দে ডেকে ওঠা কোনো হরিণের মতো। ঘুঘু কোথায়? নৃপেন রায়ের চোখ দুটো চকচক করে উঠল। ওই যে। গৌরী আঙুল বাড়িয়ে দেখিয়ে দিলে। কেমন গায়ে গায়ে লাগিয়ে বসে আছে, এখনই ঘু ঘু করে ডাকছিল। নৃপেন রায় সরে এলেন, তুলে আনলেন দেওয়ালের কোনায় ঠেসান দেওয়া বন্দুকটা। লোড করাই ছিল। আনলোডেড বন্দুক কখনো তিনি ঘরে রাখেন না। গৌরীর হাতে বন্দুকটা তুলে দিয়ে বললেন, মার। হরিণের চোখে যেন পাখির ছায়া পড়ল। বাবা! মার। পাথরের মতো শক্ত শোনাল নৃপেন রায়ের গলা। জ্বলে উঠল সম্মোহকের দৃষ্টি। তারপর গৌরীর সামনে থেকে তার সমস্ত মুখখানা মিটিয়ে গেল। জেগে রইল শুধু দুটো আগ্নেয় চোখ। সে দুটো যেন ক্রমশ বড়, আরো বড় হয়ে কোনো চলন্ত ট্রেনের দুটো আলোর মতো এগিয়ে আসতে লাগলো গৌরীর দিকে। ঘামে ভেজা হাতে ঠান্ডা বন্দুকটা আঁকড়ে ধরল গৌরী। আস্তে আস্তে তুলে নিয়ে লক্ষ্য ঠিক করল। তারপরেই একটা তীব্র শব্দের সঙ্গে সঙ্গে দুটো তুলোর বলের মতন ঘুঘু ঝোড়া ছটপট করতে করতে পড়ল মাটিতে। খাসা টিপ হয়েছে তোর, বন্দুক ধরেই যাত শিকারিয়ে। কিন্তু গৌরী আর দাঁড়ালো না। দু হাতে মুখ ঠেকে পালিয়ে গেল সেখান থেকে। আর সঙ্গে সঙ্গেই নাকের ওপর প্রচন্ড একটা ঘুষি এসে পড়বার মতো হাসিটা থেমে গেল নৃপেন রায়ের। না, এখনো হয়নি, এখনো অনেক দেরি।
পায়ের নিচে গন্ধরাজ দুটোকে নির্মমভাবে দলিত মথিত করতে করতে তিনি ভাবতে লাগলেন, বাগানে একটাও ফুলের গাছ আর তিনি রাখবেন না, কালই কাটিয়ে নির্মূল করবেন সমস্ত, আর সেখানে পুঁতে দেবেন আরো গোটা কয়েক ক্যাকটাস, আরো নির্মম, আরো কণ্টকিত। দিন দশেক পরে বাড়িতে দুটো বড় বড় বাক্স এলো, আর সেই সঙ্গে এলো শক্ত তারের জাল দেওয়া একটা মস্ত বড় খাঁচা। খাঁচার মাঝখানে জালের আর একটা পার্টিশন, দুটো জানোয়ার পাশাপাশি রাখার ব্যবস্থা। গৌরী অবাক বিস্ময়ে বললে, এতে কি হবে বাবা? মজা হবে। নৃপেন রায় হাসলেন, হাতের তেলোয় একটা প্রজাপতি পিষে ফেলবার মতন হাসি। মজার চেহারাটাও একটু পরেই স্পষ্ট হয়ে উঠল। কাঠের একটা বাক্স খুলতেই খাঁচার এদিকের ঘরে লাফিয়ে ঢুকল মাঝারি ধরনের একটা লেপার্ড। পোষমানা নয়, বন্য এবং উদ্দাম। কি মজা, কি মজা! আর ওই বাক্সে? দ্বিতীয় বাক্স থেকে যে বেরিয়ে এলো তাকে দেখে সভয়ে গৌরী অব্যক্ত শব্দ করল একটা। খাঁচার দরজা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সে বিদ্যুৎ বেগে ফিরে দাঁড়ালো। তারপর তীক্ষ্ণ শীষ টানার মতন গর্জন করে হাত চারেকের মতন উঁচু হয়ে উঠল। বিশাল ফনা তুলে প্রচন্ড বেগে ছোবল মারল খাঁচার দরজায়। হাত 8 লম্বা, একটা শঙ্খচূড়, উজ্জ্বল মসৃণ চিত্রিত দেহে আরণ্যক বিভীষিকা। গৌরী পিছিয়ে যাচ্ছিল, নৃপেন তার হাত থেকে আঁকড়ে ধরলেন, এত জোরে ধরলেন যে গৌরীর হাড়টা মড়মড় করে উঠল। পালাচ্ছিস কেন? দাঁড়া, এইবারেই তো মজা শুরু হবে। বাক্স যারা বয়ে এনেছিল তারা একবার ওর মুখ চাওয়াচাই করে সরে পড়ল সেখান থেকে। শুধু আম গাছটার ছায়ার নিচে নিশ্চিন্ত মনে বসে বসে ঝিমুতে লাগলো বৃন্দাবন। সে চোখেও দেখতে পায় না, কানেও শুনতে পায় না। গৌরী বিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। খাঁচায় ঢুকে বাঘটা সবে শ্রান্তভাবে বসে পড়েছিল, চাটতে শুরু করেছিল সামনের একটা থাবা। শঙ্খচূড়ের গর্জন শোনা মাত্র বিদ্যুৎ বেগে সে উঠে দাঁড়ালো। প্রতিদ্বন্দ্বিতার পাশে মাত্র 1 ইঞ্চি সরু একটা জালের ব্যবধানে সেই জালের ওপারে সে লতিয়ে লতিয়ে উঠতে চাইছে। তার চোখ দুটো এই দিনের আলোতেও 2 টুকরো সিগারেটের আগুনের মতন জ্বলছে। বাঘটা পায়ে পায়ে একেবারে খাঁচার এপারে সরে এলো। একটা অতিকায় বিড়ালের মতো ফুলে উঠল তার গায়ের রোঁয়াগুলো। হিংস্র হাসির ভঙ্গিতে দাঁতগুলো বের করে চাপা স্বরে সেও একটা গর্জন করল, কিন্তু সে গর্জনে বীরত্ব প্রকাশ পেল না। তার চোখ দুটোয় ফুটে উঠল মর্মান্তিক ভয়ের ছায়া। শিরদাঁড়া ধনুকের মতো বাঁকিয়ে নিয়ে সাপটা ফণা বিস্তার করল। তারপর আবার একটা তীব্র শীষের শব্দ। প্রচন্ড বেগে ছোবল মারল পার্টিশনের গায়ে। সমস্ত খাঁচাটা ছনছন করে উঠল। দুর্বলভাবে একটা থাবা তুলে লেপার্ডটা অস্ফুট গর্জন করল। নৃপেন রায় মেয়ের দিকে তাকালেন। হ্যাঁ, প্রাণ জেগে উঠেছে, ভাষা জেগে উঠেছে গৌরীর চোখে, ঝলমল করে উঠেছে কৌতূহলের আলোয়। শরীর রোমাঞ্চিত হয়ে উঠেছে একটা অদ্ভুত প্রত্যাশায়। সাপটা এবার ফণা তুলে দাঁড়িয়ে রইল। উদ্যত আহ্বানের মতো হেলতে লাগলো ডাইনে বাঁয়ে। সিগারেটের আগুনের মতন চোখে ফুটে উঠল একটা বিষাক্ত নীলিম দীপ্তি। লেপার্ডটা একবার লেজ আছাড়ালো, নির্নিমেষ ভাবে খানিকক্ষণ তাকিয়ে রইল শঙ্খচূড়ের দিকে।
তারপর যেন মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়ল পার্টিশনের ওপরে। এইবার সাপটার পিছিয়ে যাওয়ার পালা, কিন্তু ভয়ের আভাস নেই, শুধু আত্মরক্ষার চেষ্টা। তারপরে নিজেকে আবার দৃঢ় করে নিয়ে খাঁচা ফাটানো ছোবল বসিয়ে দিল। বিদ্যুৎ বেগে বাঘ সরে এলো খাঁচার নিরাপদ কোণে। কান্নার মতো আওয়াজ তুলল। গৌরী নেচে উঠল, হাততালি দিয়ে হেসে উঠল। বাবা বাবা, কি মজা, কি দারুণ! দেখো দেখো, কি দারুণ! ওরে বাবা রে বাবা, কি চমৎকার! দারুণ দারুণ দারুণ, কি মজা, কি মজা! তারপর সারাটা দিন ধরে চলল সেই অমানসিক স্নায়ুযুদ্ধ। সন্ধ্যার দিকে ক্লান্ত বাঘটা খাঁচার মাঝখানে এলিয়ে পড়ল, কিন্তু তাকে তো ছুটি দেবে না গৌরী। একটা ছোট লাঠি দিয়ে বাইরে থেকে খোঁচা দিতে লাগলো বারবার। উঠছে না কেন? ওঠ 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 ওঠ! উঠছে না কেন? উঠছে না কেন? ওঠ 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 ওঠ! লড়াই কর! ওঠ ওঠ! আর বাঁচবার শেষ আকুতিতে থেকে থেকে ক্ষুব্ধ কান্নায় খাঁচার এদিক থেকে ওদিকে ঝাঁপিয়ে পড়তে লাগলো বাঘটা। সারা দিনের মধ্যে গৌরীকে নড়ানো গেল না খাঁচার সামনে থেকে। হিংস্র আনন্দে থেকে থেকে চেঁচিয়ে উঠতে লাগলো, কি চমৎকার! কি চমৎকার! কি চমৎকার! অনেক রাতে ঘুমন্ত গৌরীকে খাঁচার সামনে থেকে টেনে উঠিয়ে নিয়ে গেল বৃন্দাবন। রাত তখন প্রায় 2টো হবে। গৌরী উঠে বসল। রক্তের মধ্যে একটা অস্থির চঞ্চলতা। বিছানা থেকে সে নেমে পড়ল। সামনের টেবিলের ওপর থেকে তুলে নিলে নৃপেন রায়ের হান্টিং টর্চটা। পাশের ঘরে নাকের ডাকের শব্দ। পায়ে পায়ে বারান্দায় বেরিয়ে পড়ল সে। টর্চের আলোয় দেখা গেল কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে সাপটা। বাঘটা মুখ থুবড়ে পড়ে আছে খাঁচার কোনায়। ওঠ ওঠ! উঠছে না কেন? ওঠ ওঠ! লড়াই কর! আমি দেখবো, আমি দেখবো! লড়াই কর! অধৈর্যভাবে খাঁচার গায়ে কয়েকটা টোকা মারতে শঙ্খচূড় একবার নড়ে উঠল, কিন্তু কোনো সাড়া পাওয়া গেল না লেপার্ডের তরফ থেকে। ছোট লাঠিটা কুড়িয়ে এনে বাঘকে খোঁচা দিল গৌরী। ওঠ ওঠ! উঠছে না কেন? ওঠ ওঠ! নড়ল না, গর্জে উঠল না অসহায় যন্ত্রণায়। টর্চের তীব্র আলোয় বুঝতে পারা গেল সীমাহীন ভয়ের সঙ্গে লড়াই করতে করতে শিথিল স্নায়ু নিয়ে সে ঢলে পড়েছে। কিন্তু শঙ্খচূড় উঠে দাঁড়িয়েছে। উঠে দাঁড়িয়েছে শিরদাঁড়ায় ভর দিয়ে। প্রতিদ্বন্দ্বী, প্রতিদ্বন্দ্বী চাই তার। পার্টিশনের ওপর আবার একটা ভয়ঙ্কর ছোবল পড়ল, কিন্তু তার শত্রু আর নড়ল না, নড়বেও না আর। হতাশায় ক্ষোভে গৌরী চুপ করে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। সহ্য করতে পারছে না। তার সমস্ত জান্তব বোধকে আচ্ছন্ন করে দিয়েছে একটা প্রাগৈতিহাসিক হিংস্র আনন্দ। উপায় চাই, উপকরণ চাই, নেশা চাই তার। যেমন করে হোক, যে উপায়েই হোক। কয়েক মুহূর্ত স্থির হয়ে থেকে গৌরী খাঁচাটায় সজোরে একটা ধাক্কা দিলে। সরল না। আর একটা ধাক্কা, আরো জোরে। খাঁচার কাঠের চাকাগুলো গড় গড় করে এগিয়ে গেল কয়েকবার। আর একটু ঠেলা দিলেই নৃপেন রায়ের দরজা। অনেক রাত পর্যন্ত মদ খেয়ে নৃপেন রায় মেঝের ওপর পড়ে আছেন। দরজা বন্ধ করে দেবার সুযোগ হয়নি তার। শঙ্খচূড়ের গর্জনে আতঙ্ক বিহবল নৃপেন রায় উঠে দাঁড়ালেন। তখনও নেশায় টলছেন, তখনও চোখের দৃষ্টি আচ্ছন্ন। দেখলেন 8 হাত লম্বা আরণ্যক বিভীষিকা তার মুখের দিকে স্থির হয়ে আছে। হেলছে, দুলছে,
চোখে নীল হিংসার খরদীপ্তি। এক লাফে দরজার দিকে সরে গেলেন, টানতে লাগলেন প্রাণপণে। দরজা খুলল না। গৌরী বাইরে থেকে শিকল বন্ধ করে দিয়েছে। গৌরী, 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 গৌরী! আর তো স্বরে নৃপেন রায় চেঁচিয়ে উঠলেন। গৌরীর জবাব এলো না, এলো হাসির শব্দ। কাঁচের জানলার মধ্যে দিয়ে সে ব্যাপারটা দেখছে। আর একটা নতুন খেলা, একটা নতুন আনন্দ, নেশা। প্রচন্ড বেগে ছোবল মারল সাপটা। 38 বোরের রিভলভারটা ড্রয়ার থেকে বার করার আর সময় নেই। শেষ চেষ্টায় সাপকে আঁকড়ে ধরতে গেলেন নৃপেন রায়। পারলেন না। মণিবন্ধনের ওপর দংশনের তীব্র জ্বালা অনুভব করতে করতে দেখলেন কাচের জানলায় হাততালি দিয়ে দিয়ে হেসে উঠছে গৌরী। সে প্রাণ পেয়ে উঠেছে। কোথাও কিছু বাকি নেই তার। আর শঙ্খচূড় সাপের মতো তারও জান্তব চোখ আচ্ছন্ন হয়ে গেছে আদিম হিংসার নীল আলোয়। সানডে সাসপেন্সে শুনছিলেন উন্মেষ, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্প পাঠে এবং নৃপেন রায়ের ভূমিকায় শ্রীচন্দন সেন, গৌরীর চরিত্রে সোমদত্তা ঘোষ, সমবেত কণ্ঠে অরিজিৎ, ইন্দ্রনীল, শ্রীলেখা এবং মির্চি টিম, ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত রিচার্ড, কার্যনির্বাহী প্রযোজনা অরুণিমা দে, সহযোগিতায় অর্ণব, প্রচার অলঙ্করণ গ্রিনিং ট্রি, প্রচার পরিকল্পনা অগ্নি, প্রচার সহায়তা অভিজিৎ এবং অর্ণব, শব্দগ্রহণ ও পরিচালনা অগ্নি, সমগ্র পরিকল্পনা ও পরিচালনা ইন্দ্রাণী। মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ নারায়ণ গঙ্গোপাধ্যায়ের পরিবার, সোমদত্তা ঘোষ এবং বুদ্ধদেব দাসকে এই বিশেষ উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। সানডে সাসপেন্স আপনি শুনতে পারেন শুধুমাত্র আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল youtube.com/mirchi বাংলায় এবং গানা অ্যাপে। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।